আসসালামু আলাইকুম। প্রবাস কথার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুর রহমান লিটন, ইতালি রোম থেকে। দর্শক, আপনাদের কিছু সমসাময়িক প্রশ্নের উত্তর নিয়ে আমি এখন হাজির হয়েছি, যেগুলো আপনারা জানতে চেয়েছেন। সেই আহ, একেবারে অনেকেই প্রশ্নগুলি করেছেন, সেই প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি আজকে। আহ, আর তার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা সবাই জানেন যে ইতালি স্থানীয় সময় 7:30টার দিকে একজন আজকে লাইভে আসার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে, অর্থাৎ আহ, আমরা যে অ্যাপটি ব্যবহার করি সেই অ্যাপটি উনি ডাউনলোড করতে পারেননি, যার কারণে আজকে তাকে আনা সম্ভব হয়নি। সুতরাং আপনাদের যেটা বলেছে, এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব আসবেন, হতে পারে আগামীকাল, হতে পারে পরশুদিন তিনি আসবেন এবং তিনি আপনাদের মাঝে তার সকল অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। তো আজকে আমি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। আর এই জন্য আমরা দুঃখিত যে আপনাদের সাথে বলেও 7:30টায় ওনাকে উপস্থাপন করতে পারিনি। যাও, এখন প্রশ্নের উত্তরে পড়ব। আমার ফিঙ্গার ডেট চলে গেছে, আমি এখনো বাংলাদেশে আছি। এখন আমি যদি ইতালিতে আসি, তাহলে আমার ফিঙ্গার কি আমার নিবে কিনা, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। যারা এই প্রশ্নটি করে থাকেন তাদের জন্য বলছি যে আপনারা বাংলাদেশে আটকা পড়ে আছেন, এবং সেটা যথাবিহিত কারণ আছে আটকে পড়ার। সুতরাং আপনারা যদি লেট করে আসেন, অর্থাৎ আপনাদের দেরি হয়ে যায়, 2, 3, 4 মাসও হয়ে যায়, 6 মাসও হয়ে যায়, যে পর্যন্ত বিমান না খুলবে, আপনারা যদি আসতে না পারেন, আপনারা এসে সহজ কথা, আপনাদের যেখানে ফিঙ্গারের স্থান, অর্থাৎ যে কুইস্তুরাতে আপনাদের ফিঙ্গার দেয়ার যে ডেট, সেখানে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের ইয়েটা নিয়ে গেলেই আপনার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তাহলে বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার যেখানে ফিঙ্গারের ডেট, আপনার যেখানে যে থানায় আপনার ফিঙ্গার আপনার নিবে, সেখানে গিয়ে আপনি আপনার যে ফলিওটা আছে সেটা নিয়ে গেলেই তারা পরিবর্তন করে দিবে। সুতরাং এটা নিয়ে টেনশনের কিছু নেই। এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমি সিজনাল ভিসার আবেদন করেছি, এখন আমার এই পর্যন্ত কোনো খোঁজ হচ্ছে না। আমি যদি সেই চিন্তা বাদ দিয়ে আমি অন্য কোনো দেশে যাই, সেক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু খুবই স্পর্শকাতর। কারণটা আমি বলছি যে আমরা সাধারণত বাংলাদেশিরা যা করি, আমরা কি করি, আমরা একটা মাধ্যমে জমা করি, যেটা আসলে শুধু আমরা না, প্রায় সবাই একইভাবে করে। কারণ এখন সেই দিন বনে গেছে যেদিন সরাসরি দেওয়ার অনেক অপশন ছিল। তো সে কারণে অনেকেই কাজটি করেন মাধ্যমে, কারো মাধ্যমেই জমা দেয়, যিনি তার পরিচিত কেউ আছে, পরিচিত জন এখানে আছে বা আত্মীয় স্বজন আছে, তার সাহায্যে, তার সাহায্য নিয়ে সে একজনের মাধ্যমে জমা করে। এখন বিষয়টি কি হয়, এক সময় সবকিছুই তো আহ মানে কি ছিল, ফ্রি ছিল। হ্যাঁ, আসলেই সাহায্য করতো। এই সময়টা, এখন আমি টেকনিক্যালি বলি, সেই সময়টা নেই। তো এখন যে লোকটা জমা করেছে, অর্থাৎ আমি ধরে নিলাম যে আমার এক ভাই বাংলাদেশে থাকে, আমি আমার ভাইয়ের জন্য জমা করেছি কারো মাধ্যমে। এখন তার সাথে আমার একটা মোটামুটি একটা কথা হয়েছে, যেটা যদি হয় আমি এই ধরনের একটা কিছু দিব। এখন আমার ভাই বলল যে আমি আসবো না, ইতিমধ্যে আমার ভাইয়ের ডকুমেন্টটা হয়ে গেল। তখন কি হবে জানেন? বিপদে আমি পড়ে যাব। আমার ভাই কিন্তু বুঝতে পারছে না। সুতরাং আমি বলবো যে একজন বাংলাদেশি হয়ে বাংলাদেশিদের মানে কি বলে, ক্ষতি করা উচিত না। আপনারা যদি এই ধরনের চিন্তাধারা করে থাকেন, তাহলে আপনারা পরিবর্তন তখনই করবেন যখন এটা রিজেক্ট হবে। আপনার আবেদন যে পর্যন্ত রিজেক্ট না হবে, সেই পর্যন্ত আপনার আশার আলো আপনি দেখতেই পারেন। আপনি হতাশা আহ, হবার হতাশাগ্রস্ত এবং নিরাশ হবার কিছু নেই। যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায়, তাহলে যার মাধ্যমে আপনি জমা করেছেন,
সে আপনাকে বলবে যে আপনার আবেদন রিজেক্ট হয়ে গেছে, তখন আপনি যা খুশি তাই করেন। কিন্তু যে পর্যন্ত রিজেক্ট না হচ্ছে সেই পর্যন্ত এই ধরনের কাজ করলে আপনার যদি তার মাধ্যমে কোনো ইসে থাকে, তাহলে দয়া করে কারো ক্ষতি করবেন না, কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। আরেকজন লিখেছেন, এটা অনেকেই লিখে, এটা শুধু আমি একটা দেশকে ইন্ডিকেট করেছি, কিন্তু এরকম অনেক দেশ থেকেই আসে আমাদের, যে আমি এখন রোমানিয়া আসছি ভাই, আমি রোমানিয়া থেকে যদি ইতালি আসি আমার কি বৈধতা হতে পারবো, বা আমার কি কোনো সমস্যা হবে? যে ভাই রোমানিয়া, ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে সার্বিয়া, বুলগেরিয়া, বিভিন্ন দেশে যারা আসছেন বাংলাদেশ থেকে একদম সরাসরি, যারা এসে জব করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যেহেতু বৈধ পথে আসছেন, বৈধভাবে আসছেন, দয়া করে ভাই নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। কারণ আপনি যখন রোমানিয়া থেকে ইতালি আসবেন, আপনার ডকুমেন্টের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে এবং আপনার বৈধতার কোনো সুযোগ নেই। কেন নেই আমি বলছি, 2012 সালের পর শুধু কোভিড সিচুয়েশনের কারণে 2020 সালে সানাতোরিয়া ডিক্লেয়ার করেছিল। এছাড়া আর কোনো সানাতোরিয়া মাঝখানে জমা হয়নি। এবং বেশিরভাগ লোক কি করেছে, পলিটিক্যাল অ্যাজাইল মেরেছে, নানান কাহিনী করেছে, আমার দেশে এই সমস্যা ওই সমস্যা। তাদের কি হয়েছে, মানে খুব কম সংখ্যক পজিটিভ পেয়েছে, আর বেশি সংখ্যক কি হয়েছে, নেগেটিভ হয়েছে। নেগেটিভ হওয়ার পর কি হয়েছে, তাদের নানান ধরনের সমস্যা চলছে, তাদের পেছনে এখন উকিল একটা লাগিয়ে আছে, আজকে এর পেছনে ঘুরে কালকে ওই পেছনে এর পেছনে ঘুরে, এভাবে। তো তারপর কি হলো, 2020 সালে পেরমিসো দি সৌজন্যর সানাতোরিয়া ঘোষণা হলো। তারপরে কি করলো, অবশেষে যারা পলিটিক্যাল এজাইল বা অন্যান্য স্টোরি যারা সাজিয়েছিল, তারা অবশেষে 2020-এ আবার নতুন করে জমা করলো। তাহলে যারা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই জানে যে কতটা ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। আর অবৈধ থাকা মানে কি বলবো, যে চালবিহীন ঘরে থাকা যা, অবৈধ থাকাও তাই। কারণ অবৈধ আপনি যখন যে পর্যন্ত আছেন সে পর্যন্ত আপনাকে সবাই ঠকাবে। আর আপনি মনে করছেন তারা আপনাকে ঠকাচ্ছে, তবুও তারা অনেকে রিস্ক নিয়ে আপনাকে কাজ দিচ্ছে। এটাও কিন্তু এক ধরনের ঝুঁকি। কারণ হচ্ছে একটা অবৈধ লোককে যদি কেউ কাজে রাখে, যদি সেটা কন্ট্রোল হয়, তাহলে যদি ধরা পড়ে মিনিমাম 5,000 ইউরো জরিমানা। এটা হচ্ছে প্রথম প্রাথমিক জরিমানা। পরবর্তী আরো তো কাহিনী আছেই, কাহিনীর পর কাহিনী। তাকে আহ তার বিরুদ্ধে একটা কেস হবে, সেই কেসে আপনার আদালত পর্যন্ত যাওয়া লাগতে পারে এবং আরো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে অবৈধ যাকে রাখছে এবং যে রাখছে, দুই দিকেই সমস্যা। সুতরাং রোমানিয়া এসছেন বা সার্বিয়া এসছেন বা অন্য কোনো দেশে আসছেন, আপনারা যদি পারেন ধৈর্য ধরে থেকে ওখান থেকে মানে পার্মানেন্ট রেসিডেন্স, সারা ইউরোপে মোটামুটি সব জায়গায় 5 বছর পর পার্মানেন্ট রেসিডেন্সটা দিয়ে দেয়। পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে যদি আসতে পারেন, তখন আপনাদের জন্য এতটা সমস্যা হবে না। আর এর মধ্যে 5 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আপনারা বৈধ পথে বৈধভাবে আসতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে ভাই, আমি যদি বাংলাদেশে প্রথম ডোজ দিয়ে ইতালিতে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা টিকার ব্যাপারে। এই ব্যাপারটা আমি আগেও বলেছিলাম, আবার আমি বলছি, কারণ এর আগে লাইভে বলার পরে অনেকেই প্রশ্নটি করেছেন। আসলে এখন পর্যন্ত কোনো আইন আসেনি, হ্যাঁ, যে আপনার বাংলাদেশে প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ আপনি ইতালিতে নিতে পারবেন। এটা এক্সক্লুসিভলি অনেকের হয়ে থাকে কিভাবে, একদম ইলিগাল ওয়েতে, হ্যাঁ, যে বাংলাদেশে দিয়ে আসছে, আপনার ডাক্তার সাথে খুবই ভালো সম্পর্ক, বা যে রেড রেড ক্রসে অনেকে চাকরি করে তাদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, এই আপনাকে চিকন একটা ডোজ দিয়ে দিল, দ্বিতীয় ডোজ। কিন্তু বৈধভাবে এখনো এই ধরনের কাজ আমরা শুনিনি। সুতরাং এটা এখনো মনে হয় না যে অনুমোদন হয়ে গেছে যে এক দেশে প্রথম ডোজ দিয়ে দ্বিতীয় ডোজ আরেক দেশে দিতে পারবেন। আর বাংলাদেশে যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে, আপনি বাংলাদেশে দিয়ে আসুন। ফাইজার ফাইজার বায়োনটেক সব জায়গায় তো একই।
আচ্ছা, আরেকটাই হচ্ছে যে আপনার কিছুদিন আগে আমি ইতালিতে এসেছি অবৈধ পন্থায়, এখন আমি কিভাবে বৈধ হব, ওই যে অনেকটা ওই রকমই রোমানিয়া থেকে এসছেন। আসলে ভাই আপনারা যারা এইভাবে আসছেন তাদের বৈধ হওয়ার আপাতত কোনো সুযোগ নেই। আপাতত আপনি এই যে বিভিন্ন ধরনের কাহিনী সাজিয়ে বাংলাদেশের উকিল, এই দেশে উকিল ধরে আপনি অনেক অ্যাসাইলাম করতে পারেন, কিন্তু বৈধতা হওয়ার পরিপূর্ণ সুযোগ এখন নেই, যেটা গত বছর ছিল। আচ্ছা, আরেকটাই হচ্ছে যে আমি ইতালি এসে বাম্বিনো কেস করে ডকুমেন্ট পজিটিভ পেয়েছি। এখন সমস্যা হলো পাসপোর্ট করতে, নতুন পাসপোর্টের বয়সের পরিবর্তন করতে হবে। সুতরাং পরিবর্তনের জন্য আমি পাসপোর্ট জমা করেছি বাংলাদেশ দূতাবাসে, কিন্তু আজ 7 মাস হয়ে গেল আমার পাসপোর্টের কোনো খোঁজ খবর নেই। এমত অবস্থায় আমি কি করতে পারি? ভালো কথা, এই ব্যাপার নিয়ে কিন্তু আমরা অনেক লাইভ করেছি, অনেকবার পাসপোর্টের বিষয়টা নিয়ে লাইভ করেছি, এবং আহ, বাংলাদেশ দূতাবাসে যে প্রথম সচিব ছিল শেখ সালেহ আহমেদ, আহ, উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে যাদের এই যে বয়সের সমস্যা, বয়স এবং যারা নামের পরিবর্তন করেছে, পাসপোর্টে বিভিন্ন পরিবর্তন করেছে, তাদের জন্য যেটা হচ্ছে যে এখান থেকে দূতাবাস থেকে সবকিছু তারা মোটামুটি পজিটিভ দিয়েই দেয়, কিন্তু বাংলাদেশে যখন এসবি ব্রাঞ্চের কাজ থাকে, অর্থাৎ বিষয়টা যদি আমি আরেকটু সহজ করে বলি যে এদেশে 50% ধরেন যে, এবং বাংলাদেশে 50%, তো 50% কাজটা আপনাকে করে দিচ্ছে, কিন্তু বাকি 50% কাজ করতে আপনার বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চ যারা আছে পুলিশে, তাদের দায়িত্ব থাকে আপনার সকল তথ্য সংগ্রহ করে ওখান থেকে ওকে দেয়া, অর্থাৎ সবকিছু ঠিক আছে। তো সেখানেই ঘটে বিপত্তি, এবং সেটা বাংলাদেশ দূতাবাস এখান থেকে তাদের কিছু করার থাকে না। সুতরাং সেখানে যদি দেরি করে ফেলে, অর্থাৎ আপনার জন্য সেখানে বিলম্ব হয়ে যায়, 7 মাস না, অনেক সময় 2 3 4 বছরও হয়ে যায়, সেক্ষেত্রে কিছুই করার নেই। তবুও আমরা চেষ্টা করেছি অনেকবার, আমরা দূতাবাসের কথা বলেছি, এই ব্যাপারে মাননীয় রাষ্ট্রদূতের সাথেও কথা বলেছি, আহ, যথেষ্ট হেল্পফুল দূতাবাসে এই ব্যাপার নিয়ে এখন অনেকটা হেল্পফুল, এবং তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমি যে কথাটা বললাম যে বাংলাদেশে এসবি ব্রাঞ্চে যদি আপনাকে না দিয়ে থাকে, তাহলে আপনাদের আসলে কিছু করার নেই। তাহলে সেক্ষেত্রে আপনাকে দেশ থেকে সমাধান করতে হবে। আপনাদের যদি সম্ভব হয় আপনার দেশ থেকে সমাধান করে আপনার এখানে দূতাবাসে গিয়ে সেই পেপার নিয়ে এসে আপনারা করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আর এখন আশা করি মোটামুটি আপনাদের হয়ে গেছে জানা এই বিষয়গুলি নিয়ে। আর ভাইয়া, আমার একটি প্রশ্ন ছিল, আমি নন সিজনাল ভিসায় ইতালি আসবো, যে প্রশ্নটা করুন আপনি। আর একটু লেট করে, অর্থাৎ রাত 11টার পরে আমি আপনাদের কোভিড সিচুয়েশন নিয়ে একটু জানাবো, সারা পৃথিবীর বেশ বেশ কয়েকটি উল্লেখযোগ্য দেশ নিয়ে। আসলে কোভিড সিচুয়েশন মনে হয় আবার ইউরোপে নতুন করে খারাপের দিকেই যাচ্ছে, যেটা দেখতে পেয়েছি। তারপর আমি আরো আপডেট নিয়ে আমি আসবো 11:30টার দিকে, 11:30 12টার দিকে আসবো আর কি। যে ভাই প্রশ্ন করার কথা ছিল উনি আর প্রশ্ন হয়তো করতে পারেননি, নাকি করেছেন আমি দেখিনি। তো যাই হোক দর্শক, এখন এই পর্যন্তই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি অ্যাপ্লিকেশন করি তাহলে কি টিকিটের আগাম তারিখ দিতে হবে, জানাবেন। আসলে এই বিষয়টা আমি সুস্পষ্ট না যে টিকিটটা দিতে হবে কিনা। কারণ হচ্ছে যে যারা আবেদন করেছে তারা তো এই বিষয়টা নিয়ে কখনো বলেনি যে টিকিট আবেদন মানে আগেই করতেই হবে, আগাম দিতে হবে। তো যাই হোক দর্শক, আমি আবার আসবো। আর
রাজন কাজী, লিটন ভাই আমি রাজন। ফ্লাইট কবে খুলতে পারে যা মানে বলতে পারবেন? আসলে ফ্লাইটের ব্যাপারে কি বলবো বলেন, ফ্লাইটের ব্যাপারে তো মানে আমরা অগ্রিম আভাস যেটা পাচ্ছি, বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে এরকম যদি যেতে থাকে তাহলে আমার মনে হয় না যে 30শে জুলাই কিছু হবে। কারণ কিছুদিন আগে, এতদিন আগে আমরা ভারতের অবস্থা দেখেছি, সেই কারণে সারাউন্ড যে দেশগুলো বাংলাদেশ শ্রীলঙ্কা বন্ধ করে দিল। আর এখন তো দেশেই বড় সমস্যা। তো সেখানে আর কি করবে? আমার মনে হয় না যে কিছু হবে, যদি যদি অবস্থার পরিবর্তন না হয়। তো যাই হোক, এখন আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।